গল্প বনফুলের লেখা। তাহলে বনফুল, তার প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি বনফুল ছদ্মনামেই বেশি পরিচিত ছিলেন। কলকাতা মেডিকেল কলেজে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। পরে পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি এমবি ডিগ্রি লাভ করেছিলেন। প্রায় 40 বছর প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেছেন। বনফুলের লেখা ছোট গল্পগুলো বিশ্ব সাহিত্যে শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। কিভাবে বলা যায়? তার লেখাগুলোর মধ্যে নৈতিকতা, আদর্শবোধ, কোনো একটা বিশেষ দিকে মানুষের নৈতিক যে চরিত্র এবং সেটাকে কোনোভাবেই যাতে অবনমন না করা যায় সেই দিকটা নিয়ে তিনি বিশেষভাবে তার ছোট গল্পগুলো লিখেছিলেন। অনেকগুলো তিনি বিখ্যাত উপন্যাস লিখেছিলেন। তার মধ্যে বিখ্যাত হলো অগ্নিস্বর, হাটে বাজারে, এই সমস্ত উপন্যাসগুলো বিখ্যাত। যাই হোক, আমরা এই ছোট গল্পের মধ্যেও দেখতে পাবো যে ছোট গল্পকার বনফুল তার এই গল্পটির মধ্যে দিয়ে যে নৈতিক আদর্শগুলো সমাজে কিভাবে আমাদের মধ্যে থাকে সেটাকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি, যদি অনুসরণ না করা হয় তাহলে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই নৈতিকতাগুলো মানুষের মেনে চলা দরকার কিনা, সেই দিকগুলো নিয়ে কিন্তু পাঠককে ভাবায়। তো এই ছোট গল্পটার মধ্যেও সেই বৈশিষ্ট্যটা রয়েছে। আরো অন্যান্য অনেকগুলো বনফুলের লেখা বিখ্যাত ছোট গল্প রয়েছে, সেখানেও দেখা যায় যে পয়সার জন্য তাদের আদর্শ থেকে বা নীতি থেকে তারা কখনোই ভ্রষ্ট হচ্ছেন না। এই রকম চরিত্রের মধ্যে উন্নত আদর্শ তিনি ফুটিয়ে তুলেছেন। তো এখানেও আমরা দেখতে পাবো যে যে নৈতিকতা, যে আদর্শগুলো আমাদের মেনে চলা উচিত, তার সঙ্গে আমাদের যে দারিদ্র, সেই দারিদ্রের সঙ্গে নৈতিকতা বা নীতিবোধ বা আদর্শগুলো মেনে চললে কিভাবে আমরা থাকতে পারি, আর মেনে যদি আমরা না চলি তাহলে আমাদের কোন পথে আমাদের ভবিষ্যৎ জীবন চালিত হয় বা প্রবাহিত হয়, তার পরিণাম কি হবে, সেই দিকটা তিনি এই ছোট গল্পটার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। ক্যানভাসার কথাটার অর্থ হলো হকার বা ফেরিওয়ালা, যারা জিনিসপত্র ফেরি করে বিক্রি করেন। গল্পের শুরুতেই রয়েছে কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নীর কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। তাহলে এখানে একটা ঘটনার কথা বলা হয়েছে, একটা কাণ্ড ঘটে গেছে। সেই কাণ্ডটা কি, সেই কাণ্ডটা কার জন্য হয়েছে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কাণ্ডটা ঘটেছে কার জন্য? কাত্যায়নীর জন্য ঘটেছে। এবং সেই কাত্যায়নী কি করেছিলেন? তিনি কাব্যস্ফুলিঙ্গ, অর্থাৎ তিনি বেশ বাক্যবান ছেলে ছিলেন, অর্থাৎ বাক্য দিয়ে আঘাত করা, যেটা স্ফুলিঙ্গ আগুনের হালকার মতো, তিনি সেটা ছেড়েছিলেন। এবং ভৈরবের চিত্ত বারুদে, অর্থাৎ মনের মধ্যে যে আগুন রয়েছে, বারুদ রয়েছে, যেটা আমাদের কামানে থাকে বা বন্দুকে থাকে, তো সেই চিত্ত বারুদ, মানুষের মনের মধ্যে আগুন থাকে, অর্থাৎ কোনো কথা মানুষ যখন সহ্য করতে পারে না তখন তার জন্য মানুষের ভেতরটা
জ্বলে ওঠে, সেটা বারুদের মতোই সেটা স্ফুলিঙ্গ আকারে বেরিয়ে আসে। এবং সেখানে যখন কাত্যায়নীর কথাগুলো নিপতিত হলো অর্থাৎ পড়লো, তখন তার মধ্যে একেবারে অন্তর্বিপ্লব অর্থাৎ মনের মধ্যে একেবারে বিপ্লব ঘটে গেল। বিপ্লব মানে আমূল পরিবর্তন, অর্থাৎ এমন একটা কিছু বড় ধাক্কা ভৈরব খেয়েছে, যার ফলে ভৈরবের মনোজগতে বিশাল একটা পরিবর্তন ঘটে গেল। আর যখন এই যে কথাগুলো চলছিল অর্থাৎ কলহ অর্থাৎ বিবাদ বা ঝগড়া চলছিল, ঠিক সেই সময় ক্যানভাসার হিরালালের সঙ্গে ভৈরবের দেখা হয়ে গেল। আর দেখা হওয়ার কারণেই একটা মারাত্মক কাণ্ড ঘটে গেল। এখানে মারাত্মক কথাটা বলা হয়নি, কিন্তু কাণ্ডের কথাটা বলা হয়েছে, যে একটা কাণ্ড ঘটে গেল। কাত্যায়নীর বহুকাল হইতেই একটি শৌখিন শাড়ি কেনার শখ। অনেক কাল থেকেই কাত্যায়নীর একটা শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই। ভৈরব যেহেতু বেকার, তিনি অর্থ উপার্জন করতে পারেন না, এবং তার টাকা পয়সার অভাব, অর্থের অভাব, অর্থাভাব প্রযুক্ত হওয়ার কারণে, অর্থাভাব বিশেষভাবে প্রযুক্ত মানে বিশেষভাবে যুক্ত হওয়ার কারণে তিনি সেই শখটা পূরণ করতে পারেননি, তার স্ত্রীর শখ। কিন্তু স্ত্রীকে এই স্তব বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে, এবং স্ত্রীকে সে মিথ্যে কথায় ভুলিয়ে রাখতে চায় যে সে বাবুয়ানি জিনিসটা অর্থাৎ যে শৌখিন বাবুগিরি অর্থাৎ বিলাসিতা, সেই শৌখিন বিলাসিতা, বাবুদের যে শৌখিন বিলাসিতা, কলকাতা সমাজে একসময় বাবুরা প্রচণ্ড বিলাসী জীবনযাপন করতেন, এবং সেই জীবনযাপনের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে যে এই বাবুয়ানি জিনিসটা তিনি অপছন্দ করেন, এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে। সুতরাং অর্থাৎ এখানেও একটা কিন্তু তার মধ্যে একটা নীতিবোধের প্রাবল্য দেখা যায়, অর্থাৎ তিনি বেশ একটা নীতি নিয়ে থাকতে চান, অর্থাৎ কিছুটা নীতিবাগীশ তাকে বলা যায়, নীতিবান বলা যেতে পারে। তো তিনি বলতে চান যে এই শৌখিন যে জিনিসপত্র কেনার প্রতি মানুষের যে ঝোঁক, এই ঝোঁকের ফলেই কিন্তু বর্তমান দেশের কোনো উন্নতি হচ্ছে না, বর্তমান দেশটা উচ্ছন্নে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন। কাত্যায়নী স্বামীকে ভীষণভাবে তিনি ভক্তি শ্রদ্ধা করেন, তিনি পতিব্রতা অর্থাৎ পতির প্রতি তার ভক্তি শ্রদ্ধা যথেষ্ট রয়েছে, কিন্তু এই সমস্ত মিথ্যা বাক্যে, মিথ্যা প্রশংসা বাক্যে তিনি এতটুকু ভুলবার পাত্র বা পাত্রী নন। তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? অর্থাৎ যার হাই তুলতে গেলে চোয়াল জমে যায়, শক্ত হয়ে যায়, তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? অর্থাৎ বন্দুক ঘাড়ে করে তার বিয়ে করতে যাওয়া কেন? তার তো এক করারও মুরদ নেই, তাহলে বিয়ে করতে এক করার ক্ষমতা নেই, অর্থাৎ তার সামান্য পয়সারও মুরদ নেই, তাহলে বিয়ে করতে তার যাওয়া কেন? নিদারুণ কথা, অর্থাৎ এটা খুব কঠিন কথা, ভয়ঙ্কর কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। ভৈরব এই কথা শুনে ভীষণভাবে উত্তপ্ত হয়ে গেলেন, তিনি ভীষণভাবে রাগান্বিত হয়ে গেলেন, এবং তাড়াতাড়ি করে মাথায় তেল চাপড়ে তিনি হন হন করে বাইরে বেরিয়ে গেলেন। দ্বীপ প্রহরে রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। দ্বীপ প্রহর মানে দুপুরবেলার রৌদ্রে চারদিক পুড়ে যাচ্ছে। বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ। বাইরে বেরিয়ে দেখলেন সামনে নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই, অর্থাৎ দাঁত মাজা হয়নি। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙল। এখানে দেখা যাচ্ছে ভৈরব তার দাঁত মাজার ব্যাপারে নিম গাছের ডালকে ব্যবহার করছে, অর্থাৎ দেশের যে সম্পদ গাছপালা উদ্ভিদ
তার প্রতি সে যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং যার জন্য সে পয়সা দিয়ে দাঁতন না কিনে দেখা যাচ্ছে নিমের ডাল দিয়ে সে দাঁত মাজার কাজটা সেরে নিচ্ছে। মাজন চাই ভালো দাঁতের মাজন, ভৈরব চাই ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে। ভৈরব হঠাৎ করে তাকিয়ে দেখলো যে কে দাঁতের মাজন করে চিৎকার করছে। একটা সম্পূর্ণ অচেনা ভদ্রলোক, তার হাতে একটা ছোট সুটকেস রয়েছে, আর সেই ভদ্রলোক তার দিকেই তাকিয়ে আছেন, মুখে মৃদু হাসি। এই যে ব্যক্তিটি, যিনি ভালো দাঁতের মাজন বিক্রি করবেন, তার মুখে কিন্তু হাসি রয়েছে, অর্থাৎ তাকে তো জিনিস বিক্রি করতে হবে, এবং তা সেই জন্য তিনি মুখে হাসি রেখেই কিন্তু তার জিনিসটাকে বিক্রি করবেন। তাহলে খরিদ্দার কি করবে? তার জিনিস কিনবে, পছন্দ করবে। ক্যানভাসার হীরালাল, এর পরিচয় হলো তিনি ক্যানভাসার, অর্থাৎ তিনি হকার বা ফেরিওয়ালা, তার নাম হলো হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা, যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছেন। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসবার কথাই নয়, তাহার শহরে যাওয়ার কথা ছিল, এবং সে যাচ্ছিল, কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। বেচারা অতিরিক্ত বহনযোগ্য হয়ে আরো দূরে চলে গিয়ে এই পল্লীগ্রামে এসে উপস্থিত হচ্ছে, অর্থাৎ সে ট্রেনে তাকে অতিরিক্ত বহন করে নিয়ে যাওয়া হয়েছে, তার ফলেই সে দূরবর্তী স্থানে চলে গেছে। তার জন্যই তাকে এই পল্লীগ্রামে চলে আসতে হচ্ছে। যেখানে তার যাওয়ার কথা ছিল সেখানে সে যেতে পারেনি, তার জায়গায় সে অন্য আরো দূরবর্তী স্থানে চলে গেছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। সন্ধ্যার আগে যেহেতু ফেরার ট্রেন নেই, এবং সেই জন্য যদি কিছু ব্যবসা হয় সেই আশায় এই দুপুর রোদ্রেও সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোথায় গেলেন মশাই? মাজন আছে ভালো দাঁতের মাজন, দাঁতের পোকা, দাঁতের ঘোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। এখানে একটা বিষয় বেশ দেখা যাচ্ছে যে মাজন বিক্রি করবার জন্য তাকে যেভাবে প্রচার করতে হবে সেগুলো সে সবকিছুই ঠিকঠাকই করছে। বলছে দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ ইত্যাদি যা কিছু সমস্যা আছে দাঁতের সবকিছুই ভালো হয়ে যাবে, আর ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়া গায়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। অর্থাৎ এই যে শৌখিন জিনিসপত্র দাঁতের মাজন বিক্রি করছে, যে ভৈরবের ভীষণভাবে নির্ভরশীলতা নিম গাছের উপরে, দাঁতের মাজন ব্যাপারে তিনি দাঁতন হিসাবে ব্যবহার করেন নিম গাছের ডাল, অর্থাৎ আলাদা করে পয়সা দিয়ে তাকে দাঁতের মাজন কিনতে হয় না। তাহলে গ্রামের মানুষেরাও এরকম ভাবে যদি গ্রামের যে প্রাকৃতিক সম্পদ তাকে যদি ব্যবহার করে, তাহলে আলাদা করে তাদের পয়সা খরচ করতে হয় না। তো এক্ষেত্রেও তাই, সেটাই সে নির্দেশ বা ইঙ্গিত দিতে চায় যে এই পাড়াগায় আমরা একটু শান্তিতে আছি, আপনি এসে জুটলেই, আপনাদের মতো মানুষেরা যদি এসে জোটেন তাহলে তো আমাদের শান্তিটা বিঘ্নিত হয়ে যাবে। ব্যবহার করে দেখুন ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলোর পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? এইখানে একটা বেশ মজাদার ইঙ্গিত করা হয়েছে যে তার কথাগুলো তো বেশ ভালো, যে দাঁতের পুঁজ পড়া, রক্ত পড়া, তারপরে মাড়ি ফোলা ইত্যাদি যা যা সমস্যা আছে সব মিটে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হীরালালের দাঁতগুলো বেশ ঝকঝকে সুন্দর। তো বলছে, আপনি কি এই মাজনি ব্যবহার করে কি আপনার দাঁতের এই পরিবর্তন হয়েছে? এই মাজনি আপনি ব্যবহার করেন নাকি? আর একটু হাসিয়া হীরালাল বলল, আজ্ঞে হ্যাঁ। তাহলে এখানে হীরালাল দেখা গেল যে সে দাঁতের মাজন বিক্রি করবার ব্যাপারে তার দাঁতের বিজ্ঞাপন দিচ্ছে, যে সে তার নিজের যে ব্যবহার করা নিজের যে দাঁতটা রয়েছে, যেটা পরবর্তীকালে আমরা জানবো যে এই দাঁতটা ঠিক মানে তার আসল দাঁত নয়, যাই হোক। তো বলছে যে হ্যাঁ,
এই দাঁতের মাজন ব্যবহার করেই আমার এই দাঁতগুলো এত সুন্দর। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। তো তার সামনের দাঁতগুলো আরো বার করে বিকশিত করে সে সামনের দাঁতগুলোতে আরো নিমের দাঁতন সে একবার পিচ ফেললো, অর্থাৎ একটু থুতু মতো ফেললো এবং তারপরে নিমের দাঁতন ঘষতে লাগলো। বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নয়, অর্থাৎ এই যে তার দাঁতের মাজন বা দাঁতন করতে গিয়ে সে এই যে তার পিচ ফেলছে এবং তার দাঁতগুলো বার করছে, এই ঘটনাটা সে এমনভাবেই করলো যাতে হীরালাল অপছন্দ করে। তার জন্যই লেখক বলেছেন এই যে ঘটনাটা সে ঘটালো, পিচ ফেলার ঘটনা বা দাঁত বিকশিত করে দাঁতন করা, এই ব্যাপারটা মোটেই কিন্তু সুন্দর নয়। মাজন নেবেন কি এক কৌটো? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকার ভাবে দাঁতন ঘষিতে লাগিল। তাহলে ভৈরব তাতে আরো বেশি রেগে গেল, তার মুখটা আরো বিকৃত হয়ে গেল। বলল, আপনি এক্ষুনি সরে পড়ুন, চলে যান এখান থেকে, আপনারাই তো দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস এনে প্রচার করেন, তার ফলে কি হচ্ছে? মানুষ সেই জিনিসগুলো কিনতে চাইছে এবং এইভাবে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকার চিত্তে দাঁতন ঘষিতে লাগিল। এই কথা বলে সে নির্বিকার ভাবে তার সেই দাঁত বের করে বিকশিত দন্তর উপরে সে তার নিমের ডাল ঘষতে লাগলো। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আরেকবার হাসিল। হীরালালের যে নকল দাঁত, সেই নকল দাঁত বার করে হীরালাল আরেকবার হাসলো, আরেকটু সুন্দরভাবে সে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করলো। বলিল, বুঝতে পারলাম না আপনার কথা, দেশে দন্ত রোগের তো অভাব নেই, আপনি কেন এসব কথা বলছেন যে আমি দেশটাকে রসাতলে দিচ্ছি? দাঁতের মাজন কি লোকের দরকার হয় না? দাঁতের মাজন লোকে কিনে কি দাঁতকে সারাই করতে পারে না? তো দেশে তো দাঁতের রোগের অভাব নেই। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গা থেকে, অমন মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। তাতে ভৈরবের সঙ্গে তার যে বাদানুবাদ, তাতে দেখা গেল ভৈরব আরো উত্তেজিত হয়ে গেছে। বলছে যে, তাতে আপনার কি? আপনি এখান থেকে চলে যান, বেরিয়ে যান আপনি এ গা থেকে। আর দেশে দাঁতের রোগের অভাব আছে কি নেই সেটা আপনার দেখতে হবে না। ওসব মাজন ফাজন বোকা বানানো, বুজরুকি মানে বোকা বানানো এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ, সুতরাং বলিল, আপনি কি এই গ্রামের মালিক? তখন বলছে যে, আপনি আমাকে চলে যেতে বলছেন? আপনি কি এই গ্রামের মালিক যে আপনি আমাকে চলে যেতে বলেন? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত লাগিল, অর্থাৎ তার একটু মান সম্মানে আঘাত লেগে গেল। যে এটা কথাটা যুক্তিযুক্ত, ভীষণভাবে যুক্তিপূর্ণ, কিন্তু বলতে চাইছে যে আপনি আমাকে এই কথাটা, সে মনে মনে ভাবছে যে সেই হীরালাল তাকে এই কথাটা বলবার কে? ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য, কিন্তু গায়ে তাহার শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নয়, কিন্তু ইহাকে সে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খেপাইয়া তুলিয়াছে। তাহলে যে ভৈরব বেকার একথা সত্য, তার পেটে বিদ্যা বেশি নেই একথা সত্য, কিন্তু তাই বলে তার গায়ে শক্তি নেই এই কথাটা বলা যাবে না। অর্থাৎ কোনো না কোনো একটা দিক থেকে সে অবশ্যই শক্তিমান। বিশেষ করে হীরালালের মতো এই সমস্ত মাজন বিক্রেতাকে সে সহজেই কিন্তু ঘাট ধাক্কা দিয়ে গ্রাম ছাড়া করে দিতে পারে। এই সমস্ত জুয়াচোরগুলো দেশের অপরিণামদর্শী ছেলে মেয়েগুলোকে খেপিয়ে তুলছে এবং তাতে কি হচ্ছে, ঘর সংসারে তাদের খরচ হয়ে যাচ্ছে এবং তাদের সংসারের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর, দাঁতের মাজন। যেখানে খাওয়া পড়া, গ্রাসাচ্ছাদন মানে খাওয়া পড়া, যেখানে খাওয়া পড়া জোটানোই দুষ্কর সেখানে দাঁতের মাজন। সবেগে পিচ ফেলিয়া ভৈরব কহিল, খুব তাড়াতাড়ি করে অতি দ্রুত পিচটাকে জোরে ফেলে বেরিয়ে যান বলছি আপনি গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান,
ভৈরব তাতে আরো বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে যখন সে বলছে যে তার নিজের আত্মসম্মান বোধ এবং নিজের অধিকার বোধ সম্পর্কে সে সচেতন হয়ে যখন সে বলছে যে আপনি এই গা থেকে আমাকে বের করবার কে? আমি এখানে ব্যবসা করতে এসেছি, পথে হাঁটছি এবং তাতে পথে হাঁটার অধিকার সকলেরই আছে, সুতরাং তিনি মাজন বিক্রেতা এবং তারও অধিকার আছে, তা আপনি এই গ্রাম থেকে আমাকে বের করে দেওয়ার কে? কিন্তু ভৈরব তাতে এতটুকুও দমবার পাত্র নয়, বলছে বেরিয়ে যান, আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই, অর্থাৎ আপনার মতো ঢের পুরুষ মানুষ দেখেছি। ইহার পরেই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচন্ড এক চপেটাঘাত করিল। এরপরেই ভৈরব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে হীরালালের গালের মধ্যে গিয়ে জোরে একটা চড় বা থাপ্পড় কষিয়ে দিল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই। এই যে ভৈরব ব্যবহারটা করলো, এই ব্যবহারটা দেখে যথেষ্ট অবাক হওয়ার মতো ঘটনাই বলেই মনে হয়। কারণ এই যে তার ব্যবহারটা, যে হঠাৎ করে সে হীরালালের গালে গিয়ে সে চড় কষিয়ে দিয়েছে, এই ব্যবহারটা যথেষ্টই অবাক হওয়ার মতোই ঘটনা। চড় খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। কিন্তু যতটা না আশ্চর্যজনক ঘটনা সে হীরালালকে থাপ্পড় মেরেছে, তার থেকেও বেশি আরো আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। সঙ্গে সঙ্গে হীরালালের যে নকল দাঁত সেটা খুলে গেল এবং হীরালাল ফোকলা হয়ে গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল। সে যে বাঁধানো দাঁতের পাটি পড়েছিল, সে দাঁতের পাটিটা খুলে বাইরে চলে এলো। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোপ জোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আমাকে হ্যাঁ ওটাও ভালো, কলপও আমি রাখি। তার যে গোপ জোড়া, সেই গোপ জোড়াটাকেও, তার পাখা গোপ, সেই গোপটাকেও সে কলপ করে কালো করে রেখেছে। এবং যেহেতু তার দাঁতগুলো নকল, অর্থাৎ সে একজন বৃদ্ধ, তার জন্যই তার দাঁত পড়ে গেছে, সে নকল দাঁত লাগিয়ে সে মাজন বিক্রি করছে, লোককে ভুবন ভোলানো হাসি দেখাচ্ছে এবং লোকে তাতে মোহিত হয়ে গিয়ে তার জিনিসপত্র কেনাকাটা করছে। এই সত্য যখন বাইরে বেরিয়ে এলো, তখন স্বাভাবিকভাবেই ভৈরব তার দ্বিতীয় সন্দেহটা হীরালালের দিকে ছুড়ে দিল, যে তাকিয়ে বিস্ময়ে তাকিয়ে তার গোপজোড়াটার দিকে তাকিয়ে রইল এবং সেটা দেখাতে, এবং হীরালাল একটু হেসে বলল যে আজ্ঞে হ্যাঁ ওটাও ভালো, কলপও সে রাখে, নেবেন? কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ এই করে কষ্টে সৃষ্টে সংসার চালাই, বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে। তাহলে হীরালালের এই মাজন বিক্রেতা হওয়ার পেছনে বা তার কলব বিক্রেতা হওয়ার পেছনে যথেষ্ট একটা শক্ত পাকাপোক্ত কারণ আছে, দুঃখজনক কারণ আছে, যে হীরালালের ছেলেটি এই বয়সে এসে, অর্থাৎ হীরালাল তার ছেলেকে হারিয়েছে, ছেলেটি উপযুক্ত ছেলে, অর্থাৎ যথেষ্ট বড় ছেলে, এবং তাকে সে হারিয়েছে বলেই কিন্তু এই বৃদ্ধ বয়সে তাকে কষ্ট করেই সংসারটা চালাতে হচ্ছে। হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা দিন এক কৌটো মাজুন। তখন ভৈরবের আর কথা হতভম্ব নির্বাক ভৈরবের যখন কথা বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে যখন যে কথাটা তার মুখ থেকে বার হয়ে এলো, সেটা হলো, ঠিক আছে আপনি এক কৌটো মাজুন দিন। অর্থাৎ হীরালালের যে কৌশল বিক্রয় করার, সেই কৌশলের কাছে সে কতটা মাথা নত করেছে সেটা হয়তো গল্পের মধ্যে ততটা জানা যাচ্ছে না। তবে হীরালালের যে উপযুক্ত ছেলেটি মারা গেছে, অর্থাৎ যে যৌবন সম্পন্ন ছেলেটি মারা গেছে, এবং সেই ছেলেটি মারা যাওয়াতে তখন কিন্তু ভৈরব কিছুটা দুঃখিত হয়ে পড়েছে। হীরালালের দুঃখে সে সমব্যথী হয়েছে এবং তখন সে এক কৌটো মাজন নিয়ে নিয়েছে।